আমার নাম কামরুন নাহার। আমি ৩৭ বছরের বিধবা একজন মহিলা। আমার ২ সন্তান রয়েছে। এক ছেলে তুহিন, বয়স ১৮ বছর। আরেক মেয়ের নাম শায়লা, ১৫ বছর বয়স। আজ আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম, আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি তোমাদের সাথে শেয়ার করে নেওয়া উচিত। তাই বন্ধুরা, আজ আমি তোমাদের যে সত্য ঘটনাটি বলতে যাচ্ছি, যেখানে আমি এবং আমার ছেলে তুহিন রয়েছি। আমার বাবা মদে আসক্ত ছিলেন। আমার মা আমার শৈশব বয়সে মারা যান। তারপর আমার বাবা কৈশোরে আমাকে বিয়ে দিয়ে দেন। কয়েক বছর কেটে গেলে আমার ছেলে তুহিনের জন্ম হয়েছিল এবং আমার একটা মেয়েও আছে। তারপরে একদিন আমার স্বামী প্রায় ৩ বছর আগে দুর্ঘটনার কারণে মারা গেলেন। আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। তবে শ্বশুরবাড়ির লোকেরা অনেক সাহায্য করেছিল। আমি একটি দোকান খুললাম যাতে আমি ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকতে পারি। সবকিছু ঠিকঠাক চলছিল। তবে প্রত্যেক মহিলার কিছু চাহিদা আছে। যখন রাত আসত তখন আমি নিজেকে খুব অসহায় মনে করতাম। অন্য কারো সাথে সম্পর্কের ক্ষেত্রে আমি আবার ভয় পেতাম। তখন আমি এই অসহায়তা থেকে আমার ভাগ্য হিসাবে বিবেচনা করে সারা জীবন এভাবেই কাটানোর সিদ্ধান্ত নিই। তাই নিজেই জানতাম। তবে আর কতদিন? খিদের চেয়ে আমি বদনামকে বেশি ভয় পেতাম। তাই আমি আমার মনের খিদে কখনো আমার মনের বাইরে নিয়ে আসিনি। তবে প্রায় ১ মাস আগে এমন কিছু ঘটনা ঘটেছিল যে আমার মনের খিদে আবার জেগে ওঠে। একদিন আমার মেয়ে স্কুলে গিয়েছিল এবং আমার ছেলে বাড়িতে ছিল। আমি যখন দুপুরে খাবার রান্না করার জন্য দোকান থেকে বাসায় আসি, তখন আমি একটি চাবি দিয়ে দরজা খুলে, যেটা আমার কাছে থাকত। ভিতরে তুহিনের ঘরের দরজা অর্ধেক খোলা ছিল এবং সে বিছানায় শুয়েছিল। তুহিনকে এমন অবস্থায় দেখে আমার আবার বিষাদ জেগে ওঠে। আমার জল বের হতে থাকে। তবে সর্বোপরি আমার ছেলে এই ভেবে যে আমি ভিতরে গিয়ে খাবার রান্না শেষ করে বিছানায় শুয়েছি। কিন্তু আমার চোখের সামনে এখনও তুহিনের অস্তিত্ব ভেসে আসছিল। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি আমার ইচ্ছেকে নিজেই শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু তবুও মন মানতে চাইছে না। সে আমার ছেলে, মা হয়ে আমি কিভাবে এসব চিন্তা করি? এ সময় নিজেকে খুবই অপরাধী মনে হচ্ছে। কিন্তু আমার তো মনে একটা ব্যথা আছে। সেই কষ্টকে নিবারণ করবে এই কথা চিন্তা করতে করতে রাতে আমি ঠিকভাবে ঘুমাতে পারিনি। আমার খুব ইচ্ছে করছিল তুহিনকে দিয়ে লাগাতে। রাত প্রায় ১০টা বাজে। আমি আর শায়লা এক জায়গায় ঘুমাই। আমাদের বাড়িতে ২টি রুম ছিল। আমি ঘুমের ভান করে শুয়েছিলাম। হঠাৎ তুহিনের রুম থেকে শব্দ আসলো। ধুয়ে উঠে বাথরুমে চলে গেল। আমি মনে মনে ভাবছি, আজকের এই সুযোগ কাজে লাগাতে হবে। একটু পরে আমিও চলে যাই। গিয়ে দেখি উনি চোখ বন্ধ করে আমার নাম ধরে ধরে কাজ করছে। আমি একটু সময় দাঁড়িয়ে রইলাম। হঠাৎ আমি তুহিনের কানে ধরলাম, এসব কি হচ্ছে? তুহিন কেঁপে উঠল। ভয় পেয়ে সে তার সারা শরীর কাঁপতে লাগল। তুহিন বলল, মা, আমার ভুল হয়েছে, আর কখনো এমন কাজ করব না। আমি বললাম, এসব কয়দিন থেকে হচ্ছে? তুহিন বলল, অনেক আগে থেকে মা। আমি বললাম, তুই কি জানিস না এসব করলে যে শরীরের ক্ষতি হয়? আমি জানি না, কিন্তু কি করব? আমি তো আর থাকতে পারছি না। তুমি থাকতে পারবে না বলে আমার সাথে কেন এসব করলে? আমার নাম ধরবে কেন? দুনিয়ার মানুষ তোর চোখে পড়েনি? মা, ভুল হয়েছে, আর কখনো এমন কাজ করব না। এখন তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মেনে নেব। আমি তুহিনের ভয় দেখে মনে মনে হাসছি, কিন্তু তার সাথে ঠিকই রাগ করে কথা বলছি। তার ওটা দাঁড়িয়ে আছে। আমি লোক সামলাতে পারিনি। আর ভাবছি, আজ আমার এই সুযোগটা কাজে লাগিয়ে তুহিনকে আমার স্বামী বানাব। ঠিক আছে, আজ তোকে কিছু বলবো না, কিন্তু কাল তুই কলেজে যাবি না, তুই বাসায় থাকবে, তোর শাস্তি আছে। তুহিন বলল, ঠিক আছে মা, কাল বাসায় থাকবো। রাতে আমি মা ছেলের গল্প পড়ার পরে আমি আস্তে আস্তে আমার নিজের জায়গা হাত দিলাম। আমার আবেগ সম্পূর্ণ সহনশীলতার বাইরে ছিল। আমি কল্পনা করেছিলাম তুহিন আমাকে নিয়ে কত কিছু করছে। সে কি আমাকে বিয়ে করবে? আমি তার সাথে লাগাতে পারব? থাকে কি আমি এখন লাগাতে দেব? এসব চিন্তা করে আমি রাতে ঘুমাতে পারিনি। দেখা যাক সকালে কি হয়। সকালে ঘুম থেকে উঠে সাজগোজ করলাম, নতুন শাড়ি পরলাম এবং তুহিনকে ডাকলাম। শেষে আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি বললাম, তুই কি আমাকে সত্যি লাগাতে চাস? তুহিন বলল, হ্যাঁ মা, তোমাকে আমি বিয়ে করতে চাই। আমি বললাম, তবে আমার একটা শর্ত আছে। তুই আমাকে কথা দিতে হবে জীবনে আর কোনোদিন হাতের কাজ করতে পারবি না। তুহিন খুশি হয়ে বলল, ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। আমি বললাম, ঠিক আছে, এখন আমি তোর পরীক্ষা নেব। আমার স্বামী হওয়ার যোগ্য আছে কিনা আমার রুমে চলে আসো। রুমে নিয়ে তুহিনকে ২০ মিনিট খাওয়ালাম। এরপর একটানা ৩ বার কাজ করলাম।
আমি মনে মনে খুশি। তুমিও তো ঠিক আছে, তাকে বিয়ে করা যাবে। আমিও সিদ্ধান্ত করে নিলাম তাকে বিয়ে করব। সেদিন রাতে আমি আশা ঘুমিয়েছিলাম। হঠাৎ ঘুম থেকে উঠলাম। তুহিন আসলো আমার রুমে। এই আক্রমণে আমি অস্থির হয়ে তুহিনকে অন্যদিকে ঠেলে দিয়ে উঠে দাঁড়ালাম এবং আমার সবকিছু ঠিক করতে শুরু করি। তখন তুহিন শুইয়ে দিয়ে বলল, মা, প্রতিদিন তুমি কাজ করার সময় তোমাকে দেখি এবং আমি তোমাকে সবসময় দরজার ফোঁটা দিয়ে তোমাকে দেখি। তুমি মা ছেলের সম্পর্কে ভুলে যাও, কেবল তুমি নিজের মেয়েটাও। কারণ আজ অবধি আমি কেবল তোমায় ভেবে নিজের ফেলেছি। আমার জীবনে আজ আমি তোমার সব কষ্ট মুছে ফেলব। আজ আমি তোমার ছেলে নই, আজ আমি স্বামী হতে চাই। এই বলে তুহিন মনের সুখে আবোল তাবোল বলছে। তখন আমি সমস্ত কিছু ভুলে গেলাম। আমার নিজের উপর নিয়ন্ত্রণ ছিল না। ঠিক তখন আমি তুহিনের দিকে তাকালাম। তাকে একটা হাতকাটা লোকের মতো লাগছিল আর তার বাবার চেয়ে দীর্ঘক্ষণের কথা চিন্তা করতে লাগলাম। আর তুই না আমার কোনো বাধা না পেয়ে তার মুখে হাসি ফুটে উঠল। আমি আমাদের এলাকার সবথেকে সুন্দর মহিলা ছিলাম আর চাইতাম কেউ আমাকে দেখুক, আমাকে দিক। আমি বললাম, তুই আমাকে তুই দে এবং আমাকে নিয়ে তোর মনে যা আসে তাই করো। আমাকে মেরে ফেল, আমাকে গালাগালি করো, তুই যা চাস তাই করো। আজ তোকে কিছু বলবো না, আজ তুই আমার স্বামী। আমার কষ্ট মুছে তুহিন। আমি তোমাকে সত্যিকারের বউ বানিয়ে নেব। তোমায় আমি আজ সব কষ্ট মুছে দিয়ে খুব মজা দেব। তুমি কষ্ট পেলেও আজ আমি সেটা দেখব না। আমি আজ পুরো এলাকাটি জানাতে চাই যে তুমি আমার সাথে আছো। আমি খুব চিৎকার দিচ্ছি জুড়ে জুড়ে। আমার চিৎকার এত জোরে বেরিয়ে এলো যে কণ্ঠ শুনে আমার মেয়ে শায়লা ঘুম থেকে জেগে বলল, কি হয়েছে মা? আমরা মা ও ছেলে দুজনেই আমাদের কাজে ব্যস্ত। আমি বললাম, কিছু না রে মা, তুই ঘুমান। শালা বলল, মা, ভাইয়া তোমার সাথে কি করছে? আমি বললাম, তোর ভাই আমাকে ভালোবাসছে, তোর বিয়ে হলে তুই বুঝবি। আমি ভয় পেয়েছিলাম শায়লা কি বলবে, কিন্তু শালা বলল, মা, তোমরা প্রেম করো। আমি ঘুমাই। সালের কথা শুনে আমরা মা ছেলে হেসে উঠলাম। তুহিন বলল, আরে শালা, ভালোবাসার এই উপহার তোর বিয়ে হলে বুঝতে পারবি। আমি বললাম, হ্যাঁ। দুদিন কাজ করে করে বলল, মা, আমি প্রতিদিন তোমার সাথে কাজ করতে চাই। আমার লক্ষ্মী ছেলে, চিন্তা করিস না। এখন থেকে যখন তোর খেতে মন চাইবে তখনই আমাকে বলবি। শালা বলল, ভাইয়া তুমি আমাকে অনেক ভালোবাস তাই না? আমি বললাম, হ্যাঁ, মাকে খুব ভালোবাসি। আর এখন তুই ঘুমা। আমার মনে ভয় জেগেছিল যে শায়লা হয়তো এসব মেনে নেবে না, কিন্তু পরে শায়লা আমাদের নিয়ে কিছু বলেনি। আমিও আর কিছু সময় পর আমরা মা মেয়ে দুজনে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমি দোকানে গিয়েছিলাম এবং আমার ছেলে কলেজে। দিনটি সাধারণ দিনের মতো চলে যায়। সত্যি বলতে আমি আমার স্বামীর চেয়ে আমার ছেলেকে বেশি পছন্দ করেছিলাম। আর এখন আমি অপবাদে ভয় পেতাম না, কারণ আমি বাড়িতে সব কিছু পেয়েছিলাম। রাত 9টা নাগাদ আমি দোকান থেকে বাড়ি চলে আসি। সালে তার পড়াশোনায় ব্যস্ত ছিল এবং তুহিন ল্যাপটপে কিছু একটা করছিল। আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি করছিস? তুহিন বলল, মা, আমি কলকাতায় একটি আন্তর্জাতিক কল সেন্টারে চাকরি পেয়েছি। মাসে বেতন 28,000 টাকা এবং আলাদাভাবে আমাদেরকে একটা ফ্ল্যাট দেওয়া হবে। আমি বললাম, এটা খুব খুশির সংবাদ। আমি এখানে আর থাকতে চাই না। চলো দোকানটি বিক্রি করে আমরা কলকাতায় চলে যাই। আমি, তুমি এবং শায়লা আমরা সেখানে আমাদের সম্পর্ক চালিয়ে যেতে সক্ষম হবে। যদিও বিষয়টি নিয়ে আমার মনে ছিল না, কিন্তু শ্বশুরবাড়ির কারণে আমি কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলাম। আমি তুহিনকে বললাম, এই বিষয়ে আমাদের আরও ভাবা উচিত। এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এরপরে আমি তুহিনকে বললাম, তুই মুরগি অনেক পছন্দ করি তাই না? তুহিন বলল, হ্যাঁ মা, আজ মুরগি রান্না করো। আমি তুহিনকে টাকা দিয়ে বললাম, তুই মুরগি এনে দে, আমি রান্না করছি। 2 দিন এসে টাকা নিয়ে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর তুহিন মুরগি নিয়ে এলে আমি মুরগি রান্না করে প্রথমে শায়লাকে খাওয়ালাম। খাওয়ার পরে সে ঘুমাতে গেল। তখন আমি তুহিনকে বললাম, বাবা তুহিন, ও তো মুরগির তরকারিটা আমার ঘরে নিয়ে যা, আমি রান্নাঘরে কাজ শেষ করে আসছি। তুই ঘরের ভিতরে গেল। আমি রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে ঘরের ভিতর চলে গেলাম। 2 দিন বিছানায় শুয়েছিল এবং মুরগির তরকারি বিছানা রাখা। আমিও বিছানায় বসলাম। যখন তুহিনের বাবা বেঁচে ছিল তখন সেও মুরগি পছন্দ করত। তুহিন বললাম, মা, মুরগি খাবে না? তোমার না খুব পছন্দ? আমি বললাম, হ্যাঁ, আমার ভাল লাগে, তবে এরকম শুকনো ভাল লাগে না। তুহিনের সব বুঝতে পেরে আমাকে অবাক করে বলল, মা, তুমি কি ড্রিঙ্ক খাও?
আমি বললাম, হ্যাঁ, তোর বাবা বেঁচে থাকার সময়ে মুরগি রান্না করলে সাথে লাল পানি খাওয়া হতো। এখনই তোমার লাল পানি খাওয়ার ইচ্ছা পূরণ করছি। এক্ষুনি নিয়ে আসছি। আমি বললাম, না থাকে এত রাতে কোথায় যাবি? তুহিন লাল পানি নিয়ে আসলাম, তারপর আমি আর তুই মুরগির সাথে লাল পানি খেলাম। সেদিন আমি আর উনি মিলে অনেক আনন্দ করলাম। সারা রাত আমি ঘুমাইনি। মা, আমি তোমাকে খুব পছন্দ করি। আমার সাথে কলকাতায় চলো, সেখানে কেউ আমাদের চিনবে না। এই কথা শুনে আমার আনন্দের সীমা রইল না। আমি বললাম, তুই ঠিক আছে, আমিও সারা জীবন তোর সাথে থাকতে চাই। তবে সেখানে যদি কেউ জিজ্ঞেস করে তোর বাবাকে এবং আমার সাথে সম্পর্ক কি, তখন তুই কি বলবি? তুমি চিন্তা করো না, বড় শহরে কাউকে নিয়ে কেউ ভাবে না। তারপরও যদি কেউ জিজ্ঞাসা করে, আমি বলবো যে আমি তোমার স্বামী। আমি বললাম, তুই তাহলে ঠিক আছে। সেখানে আমাদের কেউ চিনবে না, সমাজে কেউ কিছু বলবে না এবং আমরা বাকিটা জীবন সুন্দরভাবে উপভোগ করতে পারব। আর যখন তুমি বিয়ে করতে চাইবে তখন আমরা অন্য শহরে চলে যাব। মা, আমি আর বিয়ে করব না, তোমাকে পেয়ে আমি খুশি। তুহিনের কথা শুনে আমি আনন্দে হেসে উঠলাম। তুমি কি বলছো মা? যত তাড়াতাড়ি সম্ভব পরিকল্পনা করতে হবে। কিন্তু শায়লাকে কিভাবে বুঝাবো? আমি বললাম, আমি তাকে বোঝাব, তুই চিন্তা করিস না। না, আমি তাকে সব বোঝাব। তবে আমিও তোর কাছ থেকে একটি জিনিস চাই। পরদিন সকাল 8টায় উঠলাম। আমাদের ঘুমে দেখে শায়লা স্কুলে চলে গেছে। তবে এটা আমাদের পক্ষে ভালো ছিল। তাই সকালের নাস্তা শেষে আমরা পরিকল্পনা তৈরিতে ব্যস্ত হয়ে পড়ি। ব্যাপারটা কি হবে এবং তাকে কিভাবে রাজি করানো যায়। দুপুর 2টায় শায়লা স্কুল থেকে এসে চুপচাপ ঘরে ঢুকে আওয়াজ দিলে, এখানে এসো। আমি সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রে শালা? সকালে তুই নাস্তা না করে স্কুলে গেলেই যে? শালা বলল, গত রাতে আমি সব কিছু দেখেছি। কারণ বাবা চলে যাওয়ার পরে আর তোমাকে এত খুশি দেখিনি। আমি বললাম যে এটা কাউকে বলবি না। আর এখন আমরা সবাই কলকাতায় যাব। তাই নাকি মাশাআল্লাহ খুশি হয়ে যায়। তবে আমার পড়াশোনা ঠিকঠাক হবে তো? আমি কাউকে কিছু বলবো না, তুমি আর ভাই যা ঠিক মনে করো তাই করো। আমি তোমাদের পুরোপুরি সমর্থন করব। এই কথা শুনে আমার মন খুশিতে ভরে গেল এবং আমি তুহিনকে সব বললাম। এর কয়েকদিন পর আমরা কলকাতায় রওনা দেওয়ার পরিকল্পনা শুরু করলাম। দোকান বিক্রি করে অনেক টাকা পেয়েছি। সব কিছু ঠিকঠাক করে নির্দিষ্ট সময় অনুযায়ী আমরা সকলেই কলকাতায় যাওয়ার জন্য স্টেশনে পৌঁছলাম এবং ট্রেন আসার সাথে সাথে উঠে বসলাম। 2 দিন পুরো কেবিন বুক করে নিয়েছিল। তাই আমরা সকলে আরামে বসে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ শুয়ে পড়লাম। সন্ধ্যা 6টায় আমার ঘুম ভাঙা। কিন্তু তুহিন এবং শায়লা তখন ঘুমিয়েছিল। আমি তাকিয়ে দেখলাম এখন ট্রেন আমাদের শহরকে অনেক দূরে ফেলে এসেছে। আমি ভাবলাম তুহিন ঘুম থেকে ওঠার আগে তাকে অবাক করে দেওয়া যাক। আমি একটা টপ আর জিন্স পরে ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে তুহিনের ওঠার জন্য বসে থাকলাম। প্রায় 7টার দিকে তুহিন ঘুম থেকে উঠে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। মা, তোমাকে তো চেনাই যাচ্ছে না, নায়িকা দীপিকার মতো লাগছে। আমি বললাম, তুই তো জানিস তোর বাবা চলে যাওয়ার পর আমি কতটা কষ্টে ছিলাম। এখন আমরা নতুন শহরে চলে যাচ্ছি। তাই আমি ভাবলাম আমিও নিজেকে নতুনভাবে সাজিয়ে জীবনের সকল সুখ খুঁজে নিই। আমি তোমাকে সব সময় সুখী দেখতে চাই না, কারণ আমি তোমাকে সবসময় কাঁদতে দেখেছি। শালা ঘুম থেকে উঠে আমার দিকে হা করে তাকিয়ে আছে। মা, তোমাকে খুব সুন্দর লাগছে, তুমি যে কাজে সুখ পাও তুমি তাই করো, এতে আমার খুব ভাল লাগবে। তাই মা, তুমি যা কিছু করতে চাও তা করো, এতে আমার সর্বদা সমর্থন থাকবে। আমার মেয়ের মুখ থেকে এমন কথা শুনে আমি মনে মনে খুব খুশি হই, এই ভেবে যে আমার মেয়ে আমার মনের সব কষ্ট বুঝতে পেরেছে। তখন আমি শায়লাকে বললাম যে তোর বাবার পরে এখন আমি কেবল তোর ভাইয়ের মাঝে সুখ খুঁজে পাই। নতুন শহরে যদি তোর ভাইকে বাবা বলতে হয় তবে কি তোর কোনো আপত্তি থাকবে? শালা বলল, আমি জানি এবং আমি দেখেছি ভাই তোমাকে খুব ভালোবাসে, তাই তাকে বাবা বলতে আমার কোনো সমস্যা নেই। যদি ভাইকে বাইরের লোকের সামনে বাবা বলতে হয় তবে আমি তাই বলবো, কারণ আমি তোমায় শুধু সুখী দেখতে চাই। আমি কাঁদতে কাঁদতে আমার সোনা মেয়ে আর আমি আমার মেয়ের কপালে চুমু খেলাম। শালা বলল, ভাই মা তোমার সাথে খুব খুশি, এটা দেখে আমার খুবই ভালো লাগে। আমি তোমাকে সুখে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করি। এভাবে রাত 9টা বেজে গেল, রাতের খাবার আসো। আমরা সবাই হাত ধুয়ে বসলাম। তখন শালা বলল, এই কথা আমাকে খানিকটা নাড়া দিয়েছিল। তখন জনবল, আমি চাই তুমি সব সময় ভাইয়ের সাথে বসে খাবার খাও। এই কথা শুনে তুহিন আমার হাত ধরে তার দিকে টেনে নিয়ে গেল এবং আমাকে তার সাথে বসিয়ে দিল।
চিন তুলে উপরের বার্থে বসা। এভাবে আমরা দুজনেই খাবার খাচ্ছিলাম। তারপর তুহিন রসগোল্লা বের করে আমাকে একটা দিল। আমি রসগোল্লা নিয়ে গেলাম। তখন জল খাওয়া শেষ করে নিচে নেমে আমরা দুজনেই তাড়াতাড়ি করে বসে পড়লাম। আমাদের দিকে তখন ওয়েটার এসে খালি প্লেটগুলো নিয়ে গেল। তুহিন বলল, মা আগামীকাল কলকাতা যাওয়ার পর আমরা যা খুশি তাই করব। তার এমন কথা না চাইলেও আমাকে মানতে হলো। তারপর আমরা চুপচাপ ঘুমিয়ে পড়লাম আমাদের নিজ আসনে। পরদিন সকাল 7টায় আমরা কলকাতায় পৌঁছলাম। আমরা 3 জন ট্রেন থেকে নেমে হোটেল বুক করলাম। প্রথমে হোটেলের একটি রুম নেই। তারপর নাস্তা শেষে আমরা সকাল 9টার দিকে বাজারে যাই এবং সেখানে যাওয়ার পরে আমি বিয়ের কেনাকাটা কিছু কিনলাম। তারপর আমরা 3 জন মিষ্টি ও মালা নিয়ে সরাসরি মন্দিরে গেলাম। দুদিন সেখানে আগেই বিয়ের জন্য বুক করে রেখেছিল। আমরা 12টার সময় মন্দিরে পৌঁছে গেলাম। কিছুক্ষণ পরে পুরোহিত এসে প্রথম বরকে অর্থাৎ তুহিনকে বসা। তারপর আমাকে ডাকলেন। আমি গিয়ে তুহিনের পাশে বসলাম। প্রায় 1 ঘন্টা বিয়ের মন্ত্র পুরোহিত ও পরে তুহিনকে আমার গলায় মঙ্গলসূত্র পরে বললেন। তখন তুহিনের হাতে মঙ্গলসূত্র দেওয়া হলো এবং তুহিন হাসি মুখে আমার গলার মঙ্গলসূত্র পরিয়ে দিল। তারপর আরও কিছু মন্ত্র পড়ে তুহিন পুরোহিতের নির্দেশে আমার স্মৃতিতে তার নামে সিঁদুর পরিয়ে দিল। আমি তুহিনের স্ত্রী হওয়ার পর নিজের ভিতরে অদ্ভুত এক অনুভূতি উপলব্ধি করছিলাম। তখন আমি ভাবতে লাগলাম একটি নতুন শহরে কমপক্ষে আমার বাকি জীবনটা উপভোগ করে কাটাতে পারব। প্রায় 4টা নাগাদ আমাদের বিয়ের শেষ হলো। পুরোহিতকে তার দক্ষিণা দিয়ে আমরা তার আশীর্বাদ নিলাম। তারপর আমরা 5টা নাগাদ হোটেলে আসি, যেখানে হোটেলের লোকেরা তুহিনের কথা তো আগে গোলাপ ফুল দিয়ে সাজিয়েছিল। আমরা 3 জনই প্রথমে খাবার খেয়ে নিলাম। তখন শালা বলল, আমি তোমাকে আর বাবাকে এভাবে সারা জীবন একসাথে দেখতে চাই। আমি কিছুটা স্তব্ধ বোধ করলাম। তখন তুহিন বলল, ঠিক আছে, তুমি সোফায় বসে আমাদের ছবি তুলবে এবং আমাদের স্মৃতি স্মরণীয় করে রাখার জন্য একটি ভিডিও বানাবে। এরপরে আমরা একটা বাসা নিলাম। এভাবে কেটে গেল 6 মাস। আজ আমাদের বিয়ের 2 বছর হলো। আজ আমি তুহিনের ছেলের মা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। রাত জেগে অনেক কষ্ট করে ভিডিওটি তোমাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটি দেখার জন্য তোমার অসংখ্য ধন্যবাদ।